ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ সারা বিশ্বে এটি জনপ্রিয়। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মিষ্টি মরিচের আকার ও আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে। মিষ্টি মরিচ আমাদের দেশীয় প্রচলিত সবজি না হলেও ইদানিং এর চাষ প্রসারিত হচ্ছে। আমরা আজকে ক্যাপসিকাম চাষের মাটি প্রস্তুত সম্পর্কে বিস্তারিত জানব। মানসম্মত ক্যাপসিকাম উৎপাদনের জন্য শুষ্ক পরিবেশ সবচেয়ে বেশি উপযোগী। গড়ে তাপমাত্রা 16 থেকে 21 সেলসিয়াসের কম বা বেশি হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। সুনিষ্কাশিত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি মিষ্টি মরিচ চাষের জন্য উত্তম। আশ্বিন অর্থাৎ অক্টোবর মাসে বীজ বপন করে কার্তিক অর্থাৎ নভেম্বর মাসে চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। ক্যাপসিকাম চাষের জন্য মাটি ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে। এক্ষেত্রে মাটি ভেদে 4 থেকে 8টি চাষ দেওয়ার প্রয়োজন হয়। বড় ট্রাক্টর দিয়ে চাষ দিলে ভালো ফল পাওয়া যায়। মাটিতে জো আসলেই ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। হেক্টর প্রতি 5 টন গোবর সার, 350 কেজি টিএসপি, 5 কেজি জিপসাম এবং ভার্মিকম্পোস্ট ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে ক্যাপসিকাম করার জন্য শেষ চাষে যে সারগুলো দেওয়া লাগবে সেগুলো এখানে মিক্স করতেছি। এখানে আমরা এই স্তূপকার করছি জৈব সার, যেটা ভার্মি, দস্তা, জিপসাম, বোরন, হিউমিক অ্যাসিড, পটাশ, এইগুলো আমরা সব একত্রিত মিক্স করে সমস্ত জমিতে ছিটাইয়া চাষ দিব। মিশ্রণটি শেষ চাষের সময় ভালোভাবে পুরো জমিতে ছিটিয়ে দিতে হবে। তারপর শেষ চাষ দিয়ে জমি সমান না থাকলে মই দিয়ে সমান করে নিতে হবে। আসলে জৈব সারকে বলা হয় মাটির মা। আমরা যে রাসায়নিক সার মাটিতে ফেলি এটা কিন্তু ফসলের নির্দিষ্ট কোনো খাবার না। জৈব সারের ভিতরে যেই অণুগুলো থাকে, মাটির যে মাইক্রোনিউট্রিশনগুলো থাকে, এই রাসায়নিক সার এই জীবাণুগুলো খেয়ে উদ্ভিদের খাবারে পরিণত হয়। এখন একটা জমিতে সর্বনিম্ন যদি 5% জৈব পদার্থ না থাকে ওই জমিটাই ফসল হওয়ার অযোগ্য হয়ে থাকে। এক কথা ওটা ক্ষারীয় মাটি বলা হয়। এই কারণে আমরা জমিতে জৈব পদার্থর মানটা ঠিক রাখার জন্য ভার্মি কম্পোস্টটা দিচ্ছি। প্লাস যে জমিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয় ওইখানে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, রোগ জীবাণুর আক্রমণ বেশি হয়। আর এই ভার্মি কম্পোস্ট প্লাস জৈব সারটা দিলে যেমন মাটির স্বাস্থ্য ভালো থাকে তদরূপ ফসলেরও বডি ইমিউনিটি ভালো থাকে। ধরেন আপনি যদি একটা জমিতে 1 কেজি ইউরিয়া দিলেন, ওই জায়গাটার ওই ফসলগুলা পোকামাকড় ব্যাকটেরিয়া জীবাণুর বলবে আয় তোরা আমার খা। আর ওই ইউরিয়াটা যদি না দিয়ে আপনারা যদি ওইখানে পরিমাণ মতো জৈব সারটা দেন তখন ওই ফসল বলবে পোকামাকড় রোগ জীবাণু পালায়া বাঁচেক, তোরা যদি বাঁচতে চাস। ক্যাপসিকামটা উঁচা জমিতে ভালো হয়। আমাদের এই জমিটাই যতক্ষণ পর্যন্ত মাটি ছোট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা চাষ দিচ্ছি। আমাদের এই জমিটাতে 8 থেকে 9টা চাষ গেছে, আরও 2টা চাষ যাবে। কোথায় মাটিটা ঝুরঝুরা করতে হবে, কারণ আমরা এখানে মালচিং করবো। তো এখন বেড তৈরি করলে বেডটা যদি একদম ঠিক কবরের মতন যদি ঢালু না হয়, একদম লেভেল না হয়, তাহলে পরে উঁচাদব হয়ে থাকলে ওই দেখা যাচ্ছে চারাটা উইল্ডিং হওয়ার সম্ভাবনা থাকে। মাঠে চারা লাগানোর জন্য অবশ্যই বেড তৈরি করতে হবে। প্রতিটি বেডের প্রস্থ 75 সেন্টিমিটার হতে হবে এবং 2টি বেডের মাঝখানে 30 সেন্টিমিটার নালা করতে হবে। বেডের দৈর্ঘ্য জমির দৈর্ঘ্যের উপর নির্ভর করবে।
বেড তৈরির সময় প্রতিটি বেড এবং নালা যাতে সমপরিমাণ হয় এজন্য একটি ফিতা দিয়ে প্রথমেই 2টি মাপকাঠি তৈরি করে নিতে হবে। একটিতে নালার মাপ এবং অন্যটিতে বেডের প্রস্থের মাপ। প্রতিবার ফিতা দিয়ে মেপে নিতে গেলে সময় অপচয় হয়, এজন্য মাপকাঠি ব্যবহার করা ভালো। বেডের মাপটা হবে 32 ইঞ্চি। আমরা 32 ইঞ্চি একটা কাঠি বানাই। প্রথমে আমরা 32 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম। হ্যাঁ, এটা কিসের মাপ? এটা আছে বেডের মাপ। আচ্ছা, যেহেতু আমাদের মালচিংটা 40 ইঞ্চি, আমরা ওই দুই পাশে কিছুটা মালচিং হয়ে খেয়ে যাবে, আমরা 32 ইঞ্চি একটা মাপ নিলাম। এবারে দুই বেডের মাঝখানে যে নালাটা থাকবে সেই নালাটা হবে 18 ইঞ্চি। এইভাবে আমরা প্রতিটা নালা করব, তার কাঠি ভেঙে নিলে সুন্দর মাপ হবে এবং লাইনটা সুন্দর থাকবে। বেডগুলো যাতে সোজা এবং সুন্দর হয় এজন্য জমির 2 প্রান্ত থেকে মাপকাঠির সাহায্যে মেপে নিতে হবে। সুতার সাহায্যে দাগ কেটে নিলে কাজটা সহজ এবং সুন্দর হবে। নালা তৈরির সময় কোদাল দিয়ে নালার মাটি তুলে 2 পাশের বেডে দিয়ে দিতে হবে। শক্ত কাঠের টুকরো অথবা বাঁশের লাঠি কিংবা মুগুর দিয়ে বেডের উপরে ঢেলা থাকলে সেগুলো ভেঙে দিতে হবে। এছাড়া বেডের মাটি সমান করার জন্য বাঁশের লাঠির সাহায্য নিতে হবে। বেডে মই দেওয়ার মতো করে বাঁশের লাঠি দিয়ে বেড সমান করে নিতে হবে। বেড তৈরি হয়ে গেলে বেডের উপরে মালচিং বিছিয়ে দিতে হবে। সুন্দর করে মালচিং বিছিয়ে জমি 10 থেকে 15 দিন রেখে দিতে হবে। মালচিং পেপার দিয়ে ঢেকে রাখলে জমিতে আগাছা ও মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। আর এই মালচিং পেপারটা পাড়ার আমাদের মূল উদ্দেশ্য, যেমন মাটির ওপেন মাটিতে যদি রাসায়নিক সার যদি বোনা হয় এই ক্ষেত্রে এটা রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। আর মালচিং পেপারটা মূলতই ফ্রিজ হিসাবে কাজ করে। যেমন আমরা খাবার যদি ফ্রিজে রেখে দিই, এটা খাবারটা ভালো থাকে, নষ্ট হয় না। অতরূপভাবে ফসলেরও তো জীবন আছে, তার মানে ফসলেরও তো খাবার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের খাবারটা ভালো রাখার জন্য যদি আমরা ফ্রিজে রেখে দিয়ে খাইতে পারি, তাহলে ফসলের খাবারটা ভালো রাখতে হলে ফসলেরও ফ্রিজ আছে। তো এইখানে ফসলের ফ্রিজ হিসাবে মালচিং পেপারটা, যেমন পূর্বে যেটা ব্যবহার করা হতো কচুরিপানা খড় দিয়ে মালচিং তৈরি করা হতো, এখন তো আসলে কচুরিপানা আর খড় এভাবে অ্যাভেলেবল না। এই কারণে এখন প্লাস্টিক ফিল্ম দিয়েই মালচিং পেপার তৈরি করা হয়। যে প্লাস্টিক ফিল্মের এক পাশ করা হয় সিলভার কালার আর এক পাশ করা হয় কালো কালার, যাতে রাসায়নিক সার রোদ এবং বৃষ্টি এবং বাতাসে যাতে নষ্ট না হয়ে যায়। এভাবে ক্যাপসিকামের জমি প্রস্তুত করলে ভালো ফলন পাওয়া যায়। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যে উচ্চমূল্য ফসলগুলো আবাদ হয়, আমাদের ক্যাপসিকাম এরই একটা ফসল, উচ্চমূল্য ফসল। আমরা এখানে জঙ্গলি ব্লকে কুমারখালী উপজেলায় ক্যাপসিকামের প্রদর্শনী দিয়েছি। এবারে সেই ক্যাপসিকামের প্রদর্শনী আমরা শুরু থেকে কাজ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা মাঠ পর্যায়ে জমিতে তৈরি থেকে শুরু করে হাতে কলমে কৃষক ভাইদের শিখাই দিচ্ছি। এখানে জমি তৈরি, বেড তৈরি, মালচিং শিট দেওয়া, টোটালে আমরা একবারে কাজ করতেছি।